জনাব ডোনাল্ড লু উনি মার্কিন পররাষ্ট্র দপ্তরের যে বিভাগে দায়িত্বরত রয়েছেন, তো সেই বিভাগে পাকিস্তানের ক্ষেত্রে ওনার যে ক্ষমতাটা ছিল বা শ্রীলঙ্কার ক্ষেত্রে ওনার যে ক্ষমতাটা ছিল, বাংলাদেশের ক্ষেত্রে সেই ক্ষমতাটা ঠিক ওইভাবে আসলে কাজ করছে না। এই কারণে যে পাকিস্তান সেনাবাহিনীকে দীর্ঘদিন যাবৎ প্রতি বছর $1 বিলিয়ন মানে $100 কোটি আমেরিকা তাদেরকে ডোনেশন হিসেবে দেয় এবং তাদের প্রতিরক্ষা ব্যবস্থা থেকে শুরু করে সিভিল সার্ভিসের সঙ্গে আমেরিকার যে একটা সম্পর্ক, সেখানে পাকিস্তান সিভিল সার্ভিসের কর্মকর্তাদেরকে দিয়ে বা মিলিটারিকে দিয়ে আমেরিকা যে কোনো একটি কাজ করাতে পারে, যেটি বাংলাদেশের পক্ষে আসলে ওইরকম টাইড আপ, মানে সেনাবাহিনীর সঙ্গে সিভিল সার্ভিসের সঙ্গে এরকম একটা ঘটিয়ে দিয়ে কোনো কিছু একটা করা সম্ভব, এটা একেবারে অ্যাবসলিউটলি ইম্পসিবল। সেকেন্ডলি যেটি হলো যে একটা গণ অভ্যুত্থান ঘটিয়ে তার উপর আমেরিকান যে কর্তৃত্ব সেটা চাপিয়ে দেওয়ার জন্য বিভিন্ন সময় আমেরিকা যে কাজগুলো করেছে বিভিন্ন দেশে, ঠিক এটা কোথাও আমার জানা মতে ওইভাবে গণ অভ্যুত্থান ঘটিয়ে সরকারের যে পরিবর্তন এরকম হয়নি। বরং প্রায় বেশিরভাগ ক্ষেত্রে আমেরিকা তাদের পলিসি, যেমন আমাদের মুক্তিযুদ্ধে তাদের পলিসি ভুল ছিল, ভিয়েতনামে তাদের পলিসি ভুল ছিল, আফগানিস্তানে তাদের পলিসি ভুল ছিল, এবং সাম্প্রতিক সময় পুরো মিডল ইস্টে যে টারমাইল অবস্থা চলছে, এখানে ইরান, ইরাক, লিবিয়া, তার সঙ্গে যদি সিরিয়া, ইয়েমেন, এই দেশগুলোর সঙ্গে তাদের যে সম্পর্ক, এটা পুরোটাই ভুল প্রমাণিত হয়েছে এবং আমেরিকা নিজেরাই একটা খুব বিপর্যস্ত অবস্থার মধ্যে আছে। এবং আমেরিকাতে যে ছাত্র আন্দোলনটা চলছে, এটি সেই আজ থেকে 58 বছর আগে ভিয়েতনাম যুদ্ধের ওই সময়টাতে হয়েছে, এটা দ্বিতীয় ছাত্র আন্দোলন। এবং এটা আমেরিকান যে পলিসি, ইসরায়েলের যে নীতিমালা, সেই নীতিমালার বিরুদ্ধে কিন্তু তারা দাঁড়িয়েছে। তো সেই ক্ষেত্রে মিস্টার ডোনাল্ড লু আমাদের যে বাংলাদেশ সংক্রান্ত আমাদের যে একটা ভয় এবং আতঙ্ক এবং আশা সঞ্চয় করেছিলেন, বিশেষ করে নির্বাচনের আগে, যেহেতু জনাব ইমরান খান পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী, তিনি একটা কথা বলেছিলেন যে তাকে ক্ষমতাচ্যুত করার ব্যাপারে, এবং জেনারেল আসিফ মুনির এবং জেনারেল বাজওয়া এই দুজনকে দিয়ে সেনাবাহিনীর মধ্যে যে কুটা ঘটিয়েছেন, এবং সেই কুয়ের নেতৃত্বদাতা ছিলেন মিস্টার ডোনাল্ড লু। এই কথা যখন আমরা আমাদের বাংলাদেশে ব্যাপকভাবে প্রচারিত হতো, ঠিক সেই সময়টাতে আওয়ামী লীগের মধ্যে সত্যিকার অর্থে মিস্টার লুকে নিয়ে একটা লু হাওয়া প্রবাহিত ছিল। এবং আমরা যারা সোশ্যাল কন্টেন্ট, মানে সোশ্যাল মিডিয়াতে কন্টেন্ট নির্মাণ করেছি, বা আপনারা যারা টেলিভিশনের মূল ধারাতে রয়েছেন, সবাই কিন্তু ডোনাল্ড লু, পিটার ডি হাস, সারা কুক অর্থাৎ ব্রিটিশ রাষ্ট্রদূত, তাদের যে কোনো চলাফেরা, যে কোনো কথাবার্তা আমরা অত্যন্ত গুরুত্বের সঙ্গে নিয়েছি। কিন্তু যেটা হয় সেটা হলো যে নির্বাচনের ঠিক 15 দিন আগের থেকে আমেরিকার যে দৃষ্টিভঙ্গি, চালচলন, কথাবার্তা পুরোটাই স্টপ হয়ে গিয়েছিল, একদম খামোশ হয়ে গিয়েছিল। তো খামোশ হওয়ার পরে অনেকে হয়তো বলেছে যে এই যে এটা একটা ঝড়ের পূর্ব লক্ষণ, তারা যে এত নরম হয়ে গেল বা এত কথাবার্তা বলছে, সবাই বলেছেন আশাবাদী যারা, যে নির্বাচনটা করতে দাও, নির্বাচনের পরের দিনই নিষেধাজ্ঞা চলে আসবে বা তারা একটা বিরাট কিছু করবে। কিন্তু দেখা গেল যে নির্বাচন হয়ে গেল, মোর দ্যান 4 মান্থ, 4 মাস হয়ে গেল। তো এই 4 মাসের মধ্যে আমেরিকার পক্ষ থেকে একটা একটা শব্দ উচ্চারণ হয়নি। যে কথাগুলো হয়েছে তারা বলেছে খুব গতানুগতিক কথা, যে নির্বাচনের ব্যাপারে আমাদের দৃষ্টিভঙ্গি আগের মতো আছে, বাংলাদেশের ব্যাপারে দৃষ্টিভঙ্গি আগের মতো আছে, তো আমাদের কি এতে বিএনপির খুশি হওয়ার কী আছে বা আওয়ামী লীগের ভয় পাওয়ার কী আছে, এরকম কোনো জিনিস কিন্তু এই মুহূর্তে দেখা সাক্ষাৎ হচ্ছে না। তো এই মুহূর্তে যেটা হচ্ছে, মিস্টার লু যেটা আসছেন, বাংলাদেশে আসছেন, স্বাভাবিক দৃষ্টিতে মনে হচ্ছে এটা ওনার একটা রেগুলার যে কাজ, প্রতিনিয়ত যে এলাকাগুলো তার অধীনে রয়েছে, বাংলাদেশ, ভারত, শ্রীলঙ্কা, পাকিস্তান, এই এলাকাগুলোতে তাকে নিয়মিত আসতে হয়। তারই ধারাবাহিকতায় তিনি শুধু বাংলাদেশে আসছেন না, শ্রীলঙ্কাতেও আসছেন এবং ভারতেও আসছেন, তো এখানে আসছেন। দ্বিতীয়ত, এখানে এই মুহূর্তে লু হাওয়া মানে বয়ে দেওয়ার মতো অবস্থা আমেরিকার নেই, কারণ আমেরিকাতে নির্বাচন নিয়ে তারা সবাই খুব ব্যস্ত। দ্বিতীয়ত, মিডল ইস্ট নিয়ে ইসরায়েল এবং হামাসের মধ্যে যে যুদ্ধটা হচ্ছে, সেটা নিয়ে আমেরিকা তার যে এফোর্ট রয়েছে, তার অলমোস্ট 60% এফোর্ট তারা সেখানে দিচ্ছে।
এরপর 30%-এর মতো এফোর্ট তারা ইউক্রেনে দিচ্ছে, বাকি 10% এফোর্ট সারা পৃথিবীতে দিচ্ছে। তো সেই দিক থেকে বাংলাদেশের যে বিষয়টি রয়েছে, যদিও তাদের কোনো যদি চিন্তা বা সিদ্ধান্ত থেকে থাকে, এটি এখন আমলাতান্ত্রিক জটিলতার কারণে এটি পিছনে চলে গিয়েছে। এটি হলো একেবারে নির্মোহ দৃষ্টি থেকে যদি বলা হয়। আর যদি আপনি বিএনপি বা অন্য যে সমস্ত রাজনৈতিক দল তাদের দৃষ্টিকোণ থেকে যদি আপনি বলতে চান, সেটা হলো যে আমেরিকার কতগুলো ফান্ডামেন্টাল বেসিক চরিত্র রয়েছে। সেটা হলো তারা যখন কোনো একটা বিষয়ের সিদ্ধান্ত নেয়, এমনও ঘটনা ঘটেছে 50 বছর পর তারা কিন্তু সেই সিদ্ধান্তটা বাস্তবায়ন করেছে। তো বাংলাদেশ নিয়ে তাদের যে বাড়াবাড়ি ছিল, তারপরে বাংলাদেশ নিয়ে তাদের যে সিদ্ধান্ত ছিল, সেটা বিএনপির পক্ষে হোক বিপক্ষে হোক যা কিছু হোক না কেন, গণতন্ত্রের পক্ষে, এই জায়গা থেকে আমেরিকার আসলে পিছিয়ে যাওয়ার কোনো রকম ওয়ে নেই। এর কারণ হলো এই গণতন্ত্র এবং মানবাধিকার, এই দুটোকে তারা মানে নিজেদের হাতিয়ার হিসেবে ব্যবহার করে সারা বিশ্বকে তারা শাসন করছে। তো এই গণতন্ত্রকে, মানে আমেরিকান গণতন্ত্র, তারা নিজেদের দেশে যেভাবে গণতন্ত্র প্রতিষ্ঠা করে ঠিক এই গণতন্ত্র তারা বলতেই থাকবে। ইভেন উগান্ডাতে 40 বছর যাবৎ নতুন মানে তাদের বিরুদ্ধবাদী সরকার, তো তারা আমেরিকাকে গালাগালি করছে। আর আমেরিকাও কিন্তু এখনও পর্যন্ত 40 বছর ধরে উগান্ডার বিরুদ্ধে তারা কিন্তু বক্তব্য দিয়ে যাচ্ছে। এর মধ্যে উগান্ডা অনেক উন্নয়ন করেছে, সীমাহীন, আমাদের বাংলাদেশের চেয়ে অন্ততপক্ষে 10 গুণ ভালো করেছে সব ক্ষেত্রে। কিন্তু আমেরিকা কিন্তু তাদের সঙ্গে নেগোসিয়েশন করেনি, কিংবা তাদের সঙ্গে এখনও কোনো বন্ধুত্ব হয়নি। তো বাংলাদেশের ক্ষেত্রে তাদের যে অবস্থা, সেখানে নীতির পরিবর্তন হবে না, এটা হলো স্বাভাবিক ব্যাপার। এটা হলো একটা সাইড। আর একটা সাইড হলো আমেরিকা কিন্তু সঙ্গে সঙ্গে আবার সিদ্ধান্ত পরিবর্তন করে। যেমন দেখা গেল ভারতের সঙ্গে তাদের কিন্তু কখনোই সম্পর্ক ভালো ছিল না, কিন্তু আফগান যুদ্ধকে কেন্দ্র করে অল অন এ সার্ডেন তারা জেনারেল পারভেজ মোশাররফকে উচ্ছেদ করে সেখানে নতুন সরকার আনলো এবং সঙ্গে সঙ্গে ভারতের সঙ্গে একটা ভালো রিলেশন তারা কিন্তু গড়ে তুললো। তো সেই ক্ষেত্রে এখন মিস্টার ডোনাল্ড লু আসছেন, তিনি কি লু হাওয়া বয়ে দেওয়ার জন্য আসছেন, নিষেধাজ্ঞা দেওয়ার জন্য আসছেন, বা বোয়িং বিক্রি করার জন্য আসছেন, না সেন্ট মার্টিন দ্বীপের চাওয়ার জন্য আসছেন, না আওয়ামী লীগের সঙ্গে নেগোসিয়েশন করার জন্য আসছেন, এই জিনিসগুলো মানে খোলামেলা করে বলাটার সময় এখনও আসেনি। তবে মূল ব্যাপার হলো যে এরা বড় দেশ, বড় অর্থনীতির দেশ, বড় জাতি, জ্ঞান গরিমা শিক্ষা দীক্ষাও তাদের অনেক বেশি। তাদেরকে নিয়ে খুব বেশি তুচ্ছতাচ্ছিল্য করাটাও বিপজ্জনক, আবার তাদেরকে খুব বেশি বড় মনে করে আমরা নিজেদেরকে একেবারে হীনমন্য করাটাও ঠিক হচ্ছে না। এজ এ জেন্টেলম্যান এগ্রিমেন্ট, একজন সম্মানিত সহকারী পররাষ্ট্রমন্ত্রী বাংলাদেশে আসছেন, তিনি আমাদের মেহমান, বিএনপির জন্য মেহমান, আওয়ামী লীগের জন্য মেহমান। বিএনপি কি চাচ্ছে? না, বিএনপি তো চাচ্ছে যে ডোনাল্ড ট্রাম্প আসার আগেই অন্ততপক্ষে 4000 লোকের বিরুদ্ধে নিষেধাজ্ঞা দিয়ে দেখ এবং প্রিন্টেড। বিএনপি তো এটাই চাচ্ছে। বিএনপি চাচ্ছে যে এখনই সেই মার্কিন সেনাবাহিনী পাঠিয়ে সপ্তম নৌবহরের সাথে সাথে আরও থিওডোর রুজভেল্ট তাদের যে নতুন যুদ্ধজাহাজ আছে, সেই যুদ্ধজাহাজ বঙ্গোপসাগরে পাঠিয়ে আওয়ামী লীগ সরকারকে শুধু ক্ষমতাচ্যুত না, এখান থেকে গ্রেপ্তার করে এদেরকে এখান থেকে উঠে আমেরিকা নিয়ে যাক, এদের একজনও এই নাজমা সহ কেউ যেন বাংলাদেশে থাকতে না পারে। কারণ বিএনপি সেই চাওয়ায় তো আর সব কিছু হবে না। বিএনপি তো অনেক কিছুই চাচ্ছে, রাতারাতি চাচ্ছে যে তাদেরকে আজকে ক্ষমতায় বসাই দেওয়া হোক। আমিও চাচ্ছি যে আমাকে নাজমা সংসদ সদস্য, আমার বন্ধু মানুষ, তা সে এমপি হিসেবে আসছে, আমারও তো এমপি হতে ইচ্ছা করে। তো আমি চাই যে ঠিক আছে, এখন আমাকে এমপি হতে তো নাজমাকে সরাতে হবে। তো আমি যদি চাই যে আমাকে আজ এমপি বানানো হোক, এটা তো খারাপ কিছু না। তো বিএনপি সব চাওয়া তো আপনি, বিএনপি অনেক স্বপ্ন দেখে, অনেক আশা করে, অনেক ভরসা করে, সেটা ইজ এ ডিফারেন্ট ম্যাটার। বাস্তবতা হলো যে এই জিনিসগুলো বর্তমান প্রেক্ষাপটে 2024 সনের যে আজকে মে মাস, এই মে মাসে আসলে কতটা বাস্তবসম্মত সেটাই বিবেচনা।